আচ্ছা ভাবুন তো, একটা অর্কেস্ট্রা চলছে, হ্যাঁ, কিন্তু কন্ডাক্টর যদি তাল হারিয়ে ফেলেন অথবা তার নির্দেশ যদি বাদকদের কাছে ঠিকঠাক না পৌঁছয়, কি হবে তখন? সব এলোমেলো হয়ে যাবে, সুর কেটে যাবে একদম। ঠিক, আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম সেটাও অনেকটা ওই রকমই। তো আজ আমরা এই হার্টের ইলেকট্রিক্যাল গোলযোগ আর তার দুটো খুব জরুরি সমাধান নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে পেসমেকার আর ডেফিব্রিলেটর, একদম। এগুলো কিন্তু সত্যি জীবন বাঁচায়। চলুন আজ একটু সহজ করে বোঝার চেষ্টা করি এগুলো কিভাবে কাজ করে আর কখন দরকার হয়। আচ্ছা, তাহলে পেসমেকার দিয়ে শুরু করা যাক। হার্টের তো একটা নিজস্ব ছন্দ তৈরির ব্যবস্থা আছে, তাই না? মানে ওর নিজের পেসমেকার। ঠিক তাই, ওটাকে বলে সাইনো অ্যাট্রিয়াল নোড, মানে এসএ নোড। হুম এটাই হার্টের প্রধান কন্ডাক্টর বলতে পারেন। হুম কিন্তু যদি এই এসএ নোড মানে এই কন্ডাক্টর ঠিকমতো কাজ না করে, বা ধরুন ওর পাঠানো ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি হার্টের মধ্যে ঠিক করে ছড়াতেই না পারে, তখনই তো সমস্যাটা হয়, তাই না? হ্যাঁ একদম, তখন হৃৎস্পন্দন মানে হার্টবিট স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। এই অবস্থাটাকে বলে ব্র্যাডিকার্ডিয়া। ও, ব্র্যাডিকার্ডিয়া। হ্যাঁ, এর ফলে শরীরে ঠিকমতো রক্ত যেতে চায় না, ক্লান্তি লাগে, অনেক সময় মাথাও ঘোরে। ইসিজি করলে এটা পরিষ্কার ধরা পড়ে। তার মানে যখন হার্টের নিজস্ব গতিটা কমে যাচ্ছে, হ্যাঁ, তখনই বাইরে থেকে একটা সাপোর্ট লাগছে। ঠিক ধরেছেন। আর তখনই দরকার হয় কৃত্রিম পেসমেকারের। এগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি এটা ব্যবহার হয় সেটা হলো ডিমান্ড পেসমেকার। ডিমান্ড? হ্যাঁ, মানে এটা কি প্রয়োজন বুঝেই কাজ করে? একেবারে। এই পেসমেকারটা কি করে, হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে দুটো বিটের মাঝের গ্যাপটা আর ইন্টারভেল, সেটাকে সবসময় নজরে রাখে। আচ্ছা। যদি দেখে যে হার্টবিট একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে গেছে, শুধু তখনই ও নিজে থেকে একটা ছোট্ট ইলেকট্রিক্যাল পালস পাঠিয়ে হার্টকে স্টিমুলেট করে। আর যদি হার্ট ঠিকঠাক চলে? তাহলে ও চুপচাপ থাকে, মানে শুধু দরকার হলেই ও কাজ করে। বাহ, এটা তো বেশ ইন্টেলিজেন্ট সিস্টেম। তার মানে হার্টের নিজের রিদমটাকে ও সেন্স করতে পারে। হ্যাঁ পারে। আগে অবশ্য ফিক্সড পেসমেকার ছিল, যেগুলো একটা বাঁধাগতই পালস দিত। আরেক ধরনের আছে সিনক্রোনাস পেসমেকার, ওটা আবার ইসিজির আর ওয়েভের সাথে সিঙ্ক করে চলে। তবে হ্যাঁ, ডিমান্ড পেসমেকারই এখন বেশি চলে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে ডিমান্ড পেসমেকার, এটা ঠিক কিভাবে বোঝে যে কখন ওর কাজ করা দরকার পড়ছে? আসলে ওর ভেতরে একটা সেন্সিং সার্কিট থাকে, তো সেটা হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে ওই আর ওয়েভ সেটাকে ডিটেক্ট করে। যদি দেখে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আর ওয়েভ এলো না, তখনই ওর পালস জেনারেটরটা অ্যাক্টিভ হয়ে যায়। আর তারপর লিডের মাধ্যমে সিগন্যালটা হার্টে পাঠায়। একদম। আর এই পুরো যন্ত্রটা তো শরীরের ভেতরেই বসানো থাকে। হ্যাঁ, ইমপ্লান্টেবল পেসমেকার। ঠিক, খুব ছোট ডিভাইস হয় এগুলো। এর প্রধানত তিনটে অংশ থাকে। একটা হলো ব্যাটারি, যেটা অনেক দিন ধরে পাওয়ার দেয়। আচ্ছা। আরেকটা হলো পালস জেনারেটর, যেখানে আসল ইলেকট্রনিক সার্কিটটা থাকে। আর থাকে এক বা একাধিক ফ্লেক্সিবল তার, মানে লিডস। ওই লিডগুলোই হার্টে সিগন্যাল নিয়ে যায়। হ্যাঁ, ওগুলো হার্টের চেম্বারের ভেতরে প্লেস করা হয়। আর এর সেটিংস কিন্তু ডাক্তাররা বাইরে থেকে প্রোগ্রাম করে বদলাতে পারেন। ও আচ্ছা, তাহলে মনে রাখার মতো বিষয় হলো, এই যে শরীরে বসানো পেসমেকার, এর মূল অংশগুলো কি কি? ব্যাটারি, পালস জেনারেটর আর লিডস। বেশ, পেসমেকারটা বোঝা গেল। এবার আসি ডেফিব্রিলেটরের কথায়। এটা কখন লাগে? পেসমেকারের থেকে এর কাজটা কি আলাদা? হ্যাঁ, বেশ আলাদা। ডেফিব্রিলেটরের প্রয়োজন হয় আরও অনেক বেশি মারাত্মক অবস্থায়, মানে যেটাকে বলে ফাইব্রিলেশন, বিশেষ করে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। ফাইব্রিলেশন? হ্যাঁ, এই অবস্থায় হার্টের চেম্বারগুলো মানে ভেন্ট্রিকলগুলো স্বাভাবিকভাবে পাম্প করার বদলে শুধু থরথর করে কাঁপতে থাকে, এলোমেলোভাবে। তার মানে কোনো ব্লাড পাম্প হয় না? প্রায় হয় না। এটা কার্ডিয়াক অ্যারেস্টের একটা কারণ। আর এটা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু প্রাণঘাতী হতে পারে। সেই অর্কেস্ট্রার মতো অবস্থা, যেখানে সবাই শুধু এলোমেলো আওয়াজ করছে, কোনো সুর নেই। ভয়ঙ্কর তো। ঠিক তাই। এইরকম এমার্জেন্সিতে হার্টের স্বাভাবিক ছন্দ ফেরানোর জন্যই ডেফিব্রিলেটর ব্যবহার করা হয়। মানে দেখুন, পেসমেকার মূলত স্লো হার্ট রেটকে ঠিক করে, তাই না? হ্যাঁ। আর ডেফিব্রিলেটর একটা একেবারে অকার্যকর, শুধু কাঁপতে থাকা হার্টকে একটা জোরালো শক দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করে। তাহলে বুঝতেই পারছেন ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের মতো এমার্জেন্সিতে ডেফিব্রিলেটর কেন এতটা জরুরি। এটা কাজ করে কিভাবে? একটা ইলেকট্রিক শক দেয়, তাই তো?
হ্যাঁ, ডেফিব্রিলেটর খুব কম সময়ের জন্য একটা বেশ হাই এনার্জির ইলেকট্রিক্যাল শক দেয়। এনার্জিটা মাপা হয় জুল বা ওয়াট সেকেন্ড এককে। আচ্ছা। এই শকটা আসলে হার্টের সমস্ত মাসল সেলকে এক মুহূর্তে ডিপোলারাইজ করে দেয়, মানে সব ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেন এক লহমার জন্য থেমে যায়। অনেকটা কম্পিউটার হ্যাং করলে রিস্টার্ট করার মতো। একদম ওই রকমই আশা করা হয় যে এই রিসেটের পর হার্টের নিজস্ব কন্ডাক্টর মানে এসএ নোড আবার কন্ট্রোলটা নিজের হাতে নেবে আর স্বাভাবিক ছন্দ শুরু হবে। এই এনার্জিটা আসে কোথা থেকে? যন্ত্রটার ভেতরে একটা ক্যাপাসিটর থাকে যেটা আগে থেকে চার্জ স্টোর করে রাখে। সুইচ বা বাটন প্রেস করলেই ওই স্টোর করা এনার্জিটা খুব দ্রুত রিলিজ হয়ে যায় এবং প্যাডেল বা লিডের মাধ্যমে হার্টে পৌঁছায়? হ্যাঁ, তাহলে সহজ কথায় ডেফিব্রিলেটর কিভাবে ইলেকট্রিক শকের মাধ্যমে হার্টের ছন্দ ফেরাতে সাহায্য করে? এটা ব্যবহার করারও কি বিভিন্ন ধরন আছে, মানে এক্সটার্নাল, ইন্টারনাল? আছে তো। ইমার্জেন্সিতে সাধারণত বুকের ওপর প্যাডেল রেখে বাইরে থেকে শক দেওয়া হয়, এটাকে বলে এক্সটার্নাল ডেফিব্রিলেশন। আর আবার ধরুন ওপেন হার্ট সার্জারির সময়, তখন ডাক্তাররা সরাসরি হার্টের ওপরে চামচের মতো দেখতে ইলেকট্রোড, যেগুলোকে ইন্টারনাল স্পুন বলে, সেগুলো রেখেও শক দিতে পারেন। আরেকটা টার্ম শোনা যায় সিঙ্ক্রোনাইজড ডেফিব্রিলেশন বা কার্ডিওভার্সন, ওটা কি? ওটা একটু আলাদা। কিছু অ্যারিদমিয়া আছে, যেমন ধরুন অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বা কিছু ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেখানে হার্টবিট খুব ফাস্ট কিন্তু একেবারে কেয়টিক নয়। মানে একটা প্যাটার্ন থাকে। হ্যাঁ, একটা র্যাপিড কিন্তু অর্গানাইজড প্যাটার্ন থাকতে পারে। সেক্ষেত্রে ডেফিব্রিলেটরের শকটা যখন তখন দিলে হবে না, ওটাকে ইসিজির আর ওয়েভের সাথে সিঙ্ক করে ঠিক তার পরে দিতে হয়। কেন? কারণ টি ওয়েভের উপর যদি শকটা পড়ে, সেটা আরও বিপজ্জনক অ্যারিদমিয়া তৈরি করতে পারে। তাই আর ওয়েভের সাথে সিঙ্ক করে শক দেওয়া হয় ওই বিপদটা এড়ানোর জন্য। এটাকে বলে সিঙ্ক্রোনাইজড কার্ডিওভার্সন। আচ্ছা, বোঝা গেল। তাহলে এটা মনে রাখতে হবে যে সিঙ্ক্রোনাইজড ডিফিব্রিলেটর বা কার্ডিওভার্টার কখন ব্যবহার করা হচ্ছে? যখন শকটাকে ইসিজির নির্দিষ্ট ফেজের সাথে মিলিয়ে দেওয়ার প্রয়োজন হয়। দারুণ আলোচনা হলো কিন্তু। তাহলে যদি একটু গুছিয়ে বলি, পেসমেকার হলো হার্টবিট যখন খুব স্লো, তখন তাকে স্বাভাবিক গতিতে চলতে সাহায্য করে। হ্যাঁ, আর ডেফিব্রিলেটর হলো যখন হার্টবিট মারাত্মকভাবে অনিয়মিত বা প্রায় বন্ধ, তখন একটা জোরালো ইলেকট্রিক শক দিয়ে তাকে আবার চালু করার চেষ্টা করে, জীবন বাঁচায়। একদম ঠিক। এই দুটো যন্ত্রই কিন্তু দারুণ উদাহরণ যে কিভাবে ইলেকট্রনিক্স আর বায়োলজি একসাথে মিলে মানুষের জীবন রক্ষা করতে পারে। মানে স্বাস্থ্যক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ইনোভেশনের একটা বিরাট ভূমিকা আছে এখানে। আর এই টেকনোলজি তো থেমে নেই, প্রতিনিয়ত আরও উন্নত হচ্ছে। শুনছি আরও ছোট, মানে 1 ঘন সেন্টিমিটার সাইজের পেসমেকারও নাকি এসে গেছে বা আসছে। হ্যাঁ, গবেষণা চলছে। তাই এই যে জ্ঞানগুলো, এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতে টেকনোলজি কোন দিকে এগোচ্ছে সেটা বোঝার জন্যও কিন্তু এগুলো জানাটা খুব জরুরি। ঠিক তাই। আর একটু ভবিষ্যতের দিকে তাকিয়ে ভাবুন তো, এমন পেসমেকার বা ডেফিব্রিলেটর কি সম্ভব, যেটা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হার্টের খুব ছোট ছোট পরিবর্তনও বুঝতে পারবে। মানে কোনো বড় সমস্যা হওয়ার আগেই অ্যালার্ট করে দেবে। হ্যাঁ, হয়তো নিজেই প্রয়োজন অনুযায়ী ফাইন টিউনিং করে নেবে। এই ভাবনাটা কিন্তু আর শুধু সায়েন্স ফিকশন নেই, এদিকেই এগোচ্ছে প্রযুক্তি। ভাবার মতো বিষয়, তাই না?